হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই তোমাদের প্রত্যেককে আমাদের আরো একটি নতুন ক্লাসে। আশা করছি এই মুহূর্তে যে প্রান্ত থেকে আমার আজকে ক্লাসটি করছো, তোমরা সবাই স্বস্থানে ভালো আছো এবং ভালোর সাথেই আছো। আজকে তোমাদের জন্য যে লেসনটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের রাইট ফর্ম অফ ভার্বের দ্বিতীয় লেসন। সো তোমরা যারা এই টপিকের উপরে নেওয়া আমার প্রথম ক্লাসটি করনি, দ্বিতীয় ক্লাসটি করতে চলে এসেছো, তাদের জন্য আমি জানাতে চাই আমার প্রথম ক্লাসটি তুমি করে তারপর দ্বিতীয় ক্লাসটি করতে আসবে। তাহলে ডেফিনেটলি তুমি এই টপিকে তোমার পরীক্ষাতে ফুল মার্কস পাবা। সো চলো কথা না বাড়িয়ে লেটস জাম্প টু দা ক্লাস। তো এখানে দেখো আমি যেটা লিখেছি সেটা হচ্ছে টু অ্যাভয়েড রিস্ক, অর্থাৎ রিস্ক মানে কি ঝুঁকি, আর অ্যাভয়েড মানে কি পরিত্যাগ করা বা পরিহার করা, অর্থাৎ ঝুঁকিটাকে একটু এড়িয়ে যাওয়া আর কি, যেটাকে বাংলাতে যদি আমি সুন্দর ভাষায় বলতে চাই যে বিপদের বন্ধু। অর্থাৎ আমি আমার প্রথম ক্লাসে যে রুলসগুলো পড়িয়েছি ওই রুলসগুলো থেকে সবচেয়ে বেশি পরীক্ষাতে কোয়েশ্চেন আসে। সো তাই আমি আবারও তোমাদেরকে বলবো, তুমি যদি সেই ক্লাসটি না করে থাকো ডেফিনেটলি তুমি প্রথম সেই ক্লাসটি করবে, তারপর আজকে ক্লাসটি করতে আসবে, ঠিক আছে? কারণ ওই রুলসগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর ওই রুলসগুলোর রেফারেন্স হিসেবে যেগুলো আমরা আসলে অ্যাভয়েড না করে যাওয়ার জন্য, যাতে পরীক্ষাতে বিভ্রান্তি সৃষ্টি না হয়, তার জন্য আজকে যে নিয়মগুলো আমি তোমাদেরকে শিখাবো। তাহলে দেখো, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, যার বাংলা অর্থ হচ্ছে কি এখনই সময়। আর লেস্ট, যার বাংলা অর্থ হচ্ছে কি যাতে না। এখন পরীক্ষাতে অনেক সময় ভাইয়া যেটা আসে যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এদের পরে যে ভার্বটা থাকে ওই ভার্বটা আমাকে চেঞ্জ করতে বলা হয়। সাপোজ ধরো এটা ইট ইজ টাইম, এখন ওর পরে যে ভার্বটা থাকবে আমাকে বলা হবে যে এই ভার্বটা চেঞ্জ করে দেখাও, অর্থাৎ এই ভার্বটা কেমন হতে পারে সেটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। এখন তুমি মনে রাখবা যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম যুক্ত বাক্যে যে ভার্বটা আছে ওইটা সব সময় দুই ভাবে চেঞ্জ হতে পারে। একটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, আরেকটা হচ্ছে ভার্বের ভি টু। অর্থাৎ ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম যুক্ত বাক্যে ভার্ব যদি তুমি চেঞ্জ করতেই চাও ওইটাকে তুমি দুই ভাবে করতে পারবা। একটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, আরেকটা হচ্ছে ভার্বের ভি টু। এখন কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া আমি কখন টু প্লাস ভার্ব ওয়ান করবো আর কখন ভার্বের ভি টু করবো। প্রশ্নটা যদি এমন হয় উত্তরটা যেমন হবে কেমন তেমন ভাবে তুমি সেটা জেনে নাও যে যদি ইট ইজ টাইমের পরে যদি এরকম খালি থাকে, সাবজেক্ট না থেকে, অর্থাৎ ইট ইজ টাইমের পরে যদি ভার্ব চলে আসে তাহলে সেখানে টু প্লাস ভার্ব ওয়ান হবে। আর ইট ইজ টাইমের পরে যদি এরকম ভার্ব না এসে ধরো ওইখানে একটা মাঝখানে আমাদের সাপোজ ধরো ইট ইজ টাইম এবং লার্ন, অর্থাৎ দুইজনে ধরো বলতেছে কথা কানাকানি, আর এই ব্যক্তি আয়া করছে কি হানাহানি, এখন দুইজনে শুরু করছে কি টানাটানি। সো এই কথাগুলোতে কানাকানি কথাগুলো যদি হানাহানি করে টানাটানি শুরু হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। সো ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে যদি এরকম গ্যাপ না দিয়ে একটা সাবজেক্ট চলে আসে তাহলে ডেফিনেটলি ওইটা কি ভার্ব টু করা লাগবে। এখন ভাইয়া বিষয়টা হচ্ছে ইট ইজ টাইম লার্ন ইংলিশ, এখনই সময় ইংরেজি শেখার। আচ্ছা এখানে কি কোথাও সাবজেক্ট আছে? না। তাহলে কি করতে হবে? টু প্লাস ভার্ব ওয়ান। তাই এটার আনসারটা কি হবে? টু লার্ন। কি হবে? টু লার্ন। আর এটাতে যেহেতু সাবজেক্ট আছে বা ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে কিছু একটা আছে, তাহলে তখন আর ভার্বের টু প্লাস ভার্ব ওয়ান হবে না, তখন ভার্বের কি হবে? ভি টু। তাই লার্ন হবে কি? লার্নড। কি হবে? লার্নড। ঠিক আছে, তারপরটা খেয়াল করো যে লেস্ট, লেস্টের বাংলা অর্থ হচ্ছে কি যাতে না। এখন লেস্টে তুমি যে চেঞ্জ করবা সেটা হবে কি শুড অথবা মাইট প্লাস ভার্ব ওয়ান। লেস্ট মানে কি শুড প্লাস ভার্ব ওয়ান অথবা মাইট প্লাস ভার্ব ওয়ান। এখন মাইটের ব্যবহারটা ইংরেজি গ্রামারে অনেক কম, এখন আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে কি শুড। শুডের পরে কি ভার্বের বেস ফর্ম। যেমন খেয়াল করো ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি হাঁটো, লেস্ট যাতে না ইউ মিস দ্য ক্লাস, মানে তুমি তাড়াতাড়ি হাঁটো যাতে না তুমি ক্লাসটা মিস করে ফেলো। এখন এখানে কি আছে? লেস্ট। তো লেস্ট থাকলে কি দিতে হয়? শুড, তারপরে কি দিতে হয়? ভার্বের বেস ফর্ম। তো ব্র্যাকেটে যা থাকে সেটাই হচ্ছে মূলত ভার্বের কি বি ওয়ান। তাহলে ওর আগে কি লাগাইতে হবে? শুড। তাই ওয়াক ফার্স্ট লেস্ট, এখানে আনসারটা যেটা হবে সেটা হচ্ছে শুড মিস। কি হবে? শুড মিস। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, ডো ডাজ ডিড অথবা এম ডট এ ডট বি ডট নট প্লাস নট। এখন ডো নট, ডাজ নট,
ডিড নট, এম ডট এ ডট বি ডট নট। এখন তুমি বলতে পারো ভাইয়া এটা আবার কোন ধরনের নট? এখন এম ডট এ ডট বি মানে হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি তো মডাল অক্সিলারি ভার্ব জানি না। তো তুমি যদি মডাল অক্সিলারি ভার্ব না জেনে থাকো, বিষয়টা একটু নোট করে নাও। মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এগুলো হচ্ছে মূলত কি মডাল অক্সিলারি ভার্ব। এখন যদি ডো নট, ডাজ নট, ডিড নট, ক্যান নট, কুড নট, ডো নট, ডাজ নট এগুলো বা ক্যান নট, কুড নট এগুলো সাধারণত নট হয়ে থাকে, তাহলে অবশ্যই ভার্বের কি করা লাগবে? বি ওয়ান, অর্থাৎ ভার্বের কি হবে? বেস ফর্ম। ঠিক আছে? আর এখানে যেটা দেখো, রিসেন্টলি, অলরেডি, জাস্ট, রিসেন্টলি, অলরেডি, জাস্ট এই শব্দগুলোর পরে হ্যাভ অথবা হ্যাজ তারপর ভার্বের কি করতে হবে? বি থ্রি করা লাগবে। হ্যাভ অথবা হ্যাজ তারপর কি ভার্বের বি থ্রি। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি কখন হ্যাভ বসাবো আর কখন হ্যাজ বসাবো? এটা যদি তোমার প্রশ্ন হয়ে থাকে তাহলে এর আনসারটা তুমি খাতায় নোট করে নাও। যদি একটা বাক্যের সাবজেক্ট থাকে হি, সি, ইট অথবা নেম অথবা কোনো কিছুর নাম, ওরা যদি সাবজেক্ট থাকে তাহলে ওরা বসবে হ্যাজ, আর ওরা বাদে যদি সাবজেক্ট কেউ থাকে সেখানে বসবে হ্যাভ। আর ভার্বের কি হবে? ভি থ্রি। ঠিক আছে, এবার আমরা উদাহরণগুলো খেয়াল করি। হি ডাজ নট ওয়েস্ট টাইম, সে সময় অপচয় করে না। এখন এটা কি ভাইয়া? ডাজ নট, তো আমরা পড়েছি কি ডো নট, ডাজ নট, ডিড নট, তারপরে কি হয়? ভার্বের বেস ফর্ম, তাই ওয়েস্টের কি হবে? ওয়েস্ট। ঠিক আছে, তারপরটা খেয়াল করো। হি ক্যান নট স্পিক ইংলিশ, সে ইংলিশ বলতে পারে না। এখন ক্যান নট, কুড নট, তো এইগুলো মোডাল ভার্ব, তো মোডাল ভার্বের সাথে নট থাকলে কি হয়? বি ওয়ান, তাই স্পিকের কি হবে? স্পিক। ঠিক আছে, তারপরটা দেখি। রিসেন্টলি উই ভিজিট কক্সেস বাজার। এখন রিসেন্টলি, রিসেন্টলি, অলরেডি, জাস্ট এই শব্দগুলো যদি থাকে তাহলে হ্যাভ অথবা হ্যাজ তারপর বাড়বে কি হয়? ভি থ্রি। এখন আমরা বলেছি হি, সি, ইট অথবা নাম হইলে হ্যাজ আর না হলে কি হ্যাভ। এখন উই কি হি, সি, ইট অথবা নেম? না, যেহেতু না, তাই এখানে কি হবে? হ্যাভ। আর ভিজিটের ভি থ্রি কি? ভিজিটেড, তাহলে কি হবে? হ্যাভ ভিজিটেড কক্সেস বাজার। তাহলে আমার আনসারটা কি? হ্যাভ ভিজিটেড। ঠিক আছে, তারপর আমরা দেখি এইখানে দেখো, হো, হুইচ, দ্যাট, হো, হুইচ, দ্যাট এগুলা কি? রিলেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন। এখন ভাইয়া কোনো বাক্যে তুমি যদি হো, হুইচ, দ্যাট এগুলা দেখো, আরেকটা স্ট্রাকচার খেয়াল করো। যদি তুমি কোনো বাক্যে মাঝে দেখো প্রিপোজিশন, ওর আগে দেখো একটা সাবজেক্ট এবং পরে দেখো আরেকটা সাবজেক্ট। এখন কিরকম এটা? যেমন তুমি দুইটা বাক্য খেয়াল করো, আমি তোমাকে স্ক্রিনে দেখাচ্ছি। যে একটা বাক্য ধরো, দ্য পিপল অফ বাংলাদেশ, দ্য পিপল অফ বাংলাদেশ, মাঝে কি আছে? অফ, ও কি? প্রিপোজিশন। আর ওর আগে কি আছে? দ্য পিপল, ওকে একটা সাবজেক্ট, আরেকটা কি? বাংলাদেশ, তাহলে ও আরেকটা সাবজেক্ট। তাহলে ঠিক এরকম আগে একটা সাবজেক্ট, মাঝে প্রিপোজিশন, পরে আরেকটা সাবজেক্ট। আরেকটা বাক্য দেখো, দ্য মেন পারসিউট অফ দ্য স্টুডেন্টস, তাহলে মাঝে কি? অফ, ওর আগে আছে কি? দ্য মেন পারসিউট, আর শেষে কি আছে? দ্য স্টুডেন্টস। ঠিক এরকম মাঝে প্রিপোজিশন দিয়ে যদি দুইটা মানে সাবজেক্ট থাকে, তখন আমরা পূর্বের সাবজেক্ট যেটা, আই মিন সাবজেক্ট ওয়ান যেটা, সেটা দিয়ে ভার্বকে কি করা লাগবে? চেঞ্জ করা লাগবে। তো এক কথায় যদি সহজভাবে বিষয়টা বুঝে নিতে চাও, যে হো, হুইচ, দ্যাট অথবা প্রিপোজিশন মাঝে ওর আগে একটা সাবজেক্ট পরে আরেকটা সাবজেক্ট, এরকম যদি কোনো স্ট্রাকচারে বাক্য দেখো, সেখানে অবশ্যই এদের আগের সাবজেক্ট অনুযায়ী কি বসবে? ভার্ব বসবে। যেমন এটা যদি হো হয়, এটা যদি কি হয়? হো, তাহলে ওর আগের সাবজেক্ট অনুযায়ী কি বসবে? ভার্ব। এটা যদি হো হয় তাহলে ওর আগের সাবজেক্ট অনুযায়ী কি বসবে? ভার্ব। এখন এটা যদি প্রিপোজিশন হয় তাহলে এখানে একটা সাবজেক্ট এখানে একটা সাবজেক্ট, তাহলে কোনটা দিয়ে করতে হবে? ওর আগেরটা দিয়ে করা লাগবে। ঠিক আছে, যেমন আমরা খেয়াল করি, যদি এগুলো থাকে, ওদের আগের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে কি? সিঙ্গুলার। আগের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে কি? প্লুরাল। তো উদাহরণ যদি আমরা দেখাতে চাই, আই নো দ্য বয় হু লাইক ফ্লাওয়ার, আমি বালকটিকে চিনি যে কিনা ফুল পছন্দ করে। এখন ভাইয়া এখানে কি? হো, ওর আগে সাবজেক্ট কি? দা বয়। এখন দা বয় কি প্লুরাল? না। দা বয় বলতে কি অনেকজনকে বোঝায়? না। তাহলে দা বয় কি? সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে কি? সিঙ্গুলার। আর আমরা জানি সিঙ্গুলার ভার্ব হচ্ছে যখন ভার্বের সাথে কি এস অথবা ইএস করা লাগে। যেহেতু বয় সিঙ্গুলার, তাহলে লাইক হবে কি? লাইকস। কি হবে? লাইকস। আর যদি প্লুরাল হতো তাহলে যা ছিল তাই থাকতো। যেমন নিচেরটা খেয়াল করো, আই নো দ্য পিপল হু লাইক ফ্লাওয়ার, আমি মানুষগুলোকে জানি বা চিনি যারা কিনা ফুল পছন্দ করে। এখন হো এর আগে কি আছে? দ্য পিপল, ও কি সিঙ্গুলার?
ও কি সিঙ্গুলার না, তাহলে ও কি প্লুরাল, তাহলে দ্য পিপল হচ্ছে কি প্লুরাল। তো যেহেতু প্লুরাল তাহলে ভার্ব হবে কি প্লুরাল। আর ভার্ব প্লুরাল কোনটা, যেটা আছে সেটাই, তাহলে লাইকের কি লাইক। ঠিক আছে, তারপরটা দেখো, দ্য পিপল অফ বাংলাদেশ লাইক ফ্লাওয়ার। এখন দ্য পিপল অফ বাংলাদেশ, ও কি প্রিপোজিশন, ওর আগে কি এক নাম্বার সাবজেক্ট, ওর পরে কি দুই নাম্বার সাবজেক্ট, তাহলে নিব কোনটা, এক নাম্বারটা। সূত্র কি বলে, S1 প্লাস প্রিপোজিশন প্লাস S2 ইকুয়াল S1। তাহলে পিপল কি সিঙ্গুলার, সিঙ্গুলার পিপল না, তাহলে প্লুরাল, তাহলে ভার্ব হবে কি প্লুরাল। তাহলে লাইকের প্লুরাল কি, লাইক তো লাইকই, তো ভার্ব যা আছে সেটাই তো প্লুরাল, তো লাইকের কি হবে লাইকই হবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আসলে 2 দিন যাবত খুবই অসুস্থ বুঝছো, তো অনেক কষ্ট করে আজকে ক্লাসটি নিতেছি। অনেক সময় মনে করো যে 2 দিন যাবত অসুস্থতার কারণে আসলে অনেকটা গলা বসে গেছে, তো আসলে ক্লাসটা একটু কষ্ট হচ্ছে হয়তো নিতে, কিন্তু হোপফুলি কি যদি তুমি একটু হলো বেনিফিটেড হয়ে থাকো, তাহলে সেটা হচ্ছে দিন শেষে কি আমার প্রাপ্তি। তাহলে এরপরে যেটা দেখি, এটা ধরো বি, বি মানে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। অর্থাৎ ভাইয়া তুমি যদি কোনো শূন্যস্থানে বি দেখো, ধরো এটা ধরো একটা শূন্যস্থান বা ব্রেকেট আছে বি, তাহলে সেই বিটাকে উঠিয়ে দিয়ে তোমাকে যা বসাতে হবে সেটা হচ্ছে এম, ইজ, আর অথবা ওয়াজ বা ওয়ার। এখন ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট টেন্সে বসে, আর এম ইজ আর হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে বসে। সো আমাদের ইংলিশে প্রেজেন্ট টেন্সের ব্যবহারটা অনেক বেশি, পাস্ট টেন্সের ব্যবহারটা অনেক কম। সো যদি বি দেখো সেখানে তুমি কল্পনা করবা এম ইজ আর বা ওয়াজ ওয়ার। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, এন্ড বাট অর, এন্ড বাট অর, আগে পরে সেম ভার্ব। অর্থাৎ এন্ড বাট অর হচ্ছে ওরা কনজাংশন, ওরা এমন একটা জিনিস, ওদের যদি কোনো বাক্যে থাকে এদের আগে ভার্বের যেই ফর্ম হবে পরেও ভার্বের কি ঠিক একই ফর্ম হবে। আই মিন ধরো এটা যদি এন্ড হয়, ওর আগে যদি ভার্বের এক হয় তাহলে পরেরটাও এক হবে, ওর আগে যদি দুই হয় পরেরটাও দুই হবে, এর আগে যদি তিন হয় পরেরটাও তিন হবে, এর আগে যদি আইএনজি হয় পরেরটাও আইএনজি হবে, ওর আগে যদি টু প্লাস ভার্ব ওয়ান হয় পরেরটাও টু প্লাস ভার্ব ওয়ান হবে। আই মিন বিষয়টা একদম ইজি, যে ওরা যেখানে থাকবে তুমি সবসময় ওর আগেরটা খেয়াল করবা, ওর আগে ভার্বের কয় নাম্বার ফর্ম আছে, ওর আগে যদি ভার্বের এক থাকে তুমি পরেরটা এক করে দিবা, ও আগে যদি আইএনজি থাকে তুমি পরেরটা আইএনজি করে দিবা, ওর আগে যদি দুই থাকে পরেরটা দুই করে দিবা, আর শূন্যস্থানে যদি বি থাকে সেখানে অ্যামিজার বা ওয়াজার কল্পনা করবো। ঠিক আছে, তা আমরা উদাহরণটা খেয়াল করি, টিচ বি এ নোবেল প্রফেশন। এখন একটা জিনিস ভাইয়া তুমি নোট করো, যে যদি কোনো শূন্যস্থানের শুরুতে এরকম ব্র্যাকেট চলে আসে বা ভার্ব চলে আসে, তাহলে ওই ভার্বের সাথে আইএনজি করা লাগে। যেমন টিচ থাকলে টিচিং, রিড থাকলে রিডিং, এরকম হইতো আর কি। যেমন স্মোক থাকলে স্মোকিং, এরকম হতো। যেহেতু এটা শূন্যস্থানের শুরুতেই মানে ভার্ব আছে, সো এটাকে কি করা লাগবে আইএনজি। তাহলে টিচ কি টিচিং, আর টিচিং যেহেতু সিঙ্গুলার তাহলে এই ভিটাতে কি হবে এম হবে, টিচিং এর সাথে কি এম হয় না, তাহলে কি করতে হবে ইজ। টিচিং ইজ আ নোবেল প্রফেশন, টিচিং ইজ আ নোবেল প্রফেশন। তারপরে দেখো প্যারেন্টস, প্যারেন্টস বলতে কাকে বুঝো, পিতা এবং মাতাকে, দুইজনকে। তাহলে প্যারেন্টস বি ব্লেজিং ফ্রম গড টু আস, মানে পিতা মাতা হচ্ছে সৃষ্টিকর্তার কাছ থেকে আমাদের জন্য একটা আশীর্বাদ। এখন প্যারেন্টস বলতে কি একজনকে বোঝা না, তো প্যারেন্টস এর সাথে কি এম হবে, হবে না। প্যারেন্টস এর সাথে কি ইজ হবে, হবে না। তাহলে প্যারেন্টস এর সাথে কি হবে আর। ঠিক আছে, তাহলে প্যারেন্টস আর ব্লেজিং ফ্রম গড টু আস। তারপরটা শেষটা খেয়াল করো, সাডেনলি শি ওয়াক আপ অ্যান্ড ফিল থার্স্টি। আচ্ছা এখানে কি আছে এন্ড, কি আছে এন্ড, এন্ড এর আগে কি ওয়াক আপ, তো ওয়াক থেকে ওয়াক আপ আসছে, তাহলে ওয়াক ছিল ভার্ব ওয়ান, ও হচ্ছে কি ওক হচ্ছে কি ভার্ব টু। তো এন্ড এর আগে যেহেতু ভার্ব টু আছে, তাহলে তারপরে তো কি করা লাগবে ভার্ব টু। আমরা পড়েছি কি এন্ড বাট অর, আগে যেমন পরে তেমন, তাহলে আগে তিতা হইলে পরে তিতা, আগে মিঠা হইলে পরে মিঠা। ঠিক আছে, যেহেতু ওর আগে ভার্ব টু, ওয়াক থেকে ওয়াক, আর আমাদের তাহলে পরে ফিল থেকে কি করতে হবে ফিল্ড, ফিলের কি করা লাগবে ফিল্ড, কারণ ফিলের ভার্ব টু কি ফিল্ড। ঠিক আছে, সো তোমার তাও যদি কোনো প্রবলেম থাকে আজকে ক্লাসটি বুঝতে, তুমি আবার পূর্বের টেনে একটু একটু করো ক্লাসটা, দেখবে ক্লাসটি অবশ্যই তুমি কি ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে, সো পরবর্তী কোনো ক্লাস নিয়ে আসার আগ পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। সো তোমরা সবাই ভালো থাকবে এবং ভালোর সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।